সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? আচ্ছা, আজকে উপস্থিতি কিন্তু অনেকটাই কম। তো আজকে আমরা আমাদের যে আগের অধ্যায়টার নাম কি ছিল? আগের অধ্যায়টার নাম কি ছিল? আগের অধ্যায়ের নাম প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম, এবং সেখানে কি একটা আত্মমূল্যায়নের কিন্তু চক ছিল, এবং সেই চকটা কিন্তু তোমাদেরকে করতে দেওয়া হয়েছে। সবাই করেছ? বইতে করেছে সবাই? তোমারটা দেখাও তো। অর্থাৎ এখানে এই কার্যক্রমে অংশগ্রহণের পর যেই বাক্যগুলা দেওয়া আছে সেগুলো অনুযায়ী যে তুমি কি সম্পূর্ণ একমত, নাকি মোটামুটি একমত, নাকি একমত নই, সেগুলার উপরে তোমাকে এগুলো পড়ে যে এই অধ্যায় থেকে তুমি কি শিখতে পেরেছ, কি জেনেছ, সেটা তোমাকে নিজেকে মূল্যায়ন করার জন্য তোমাকে বলা হয়েছে। এবং 3টা অপশন দেওয়া হয়েছে, সেখানে তোমাকে কি দিতে হবে? টিক চিহ্ন দিয়ে সেগুলোকে তোমাকে করতে, এই আত্মমূল্যায়নের মানে কি? হ্যাঁ, নিজের, সেটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর আমরা তোমাদের পরের যেই অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ। এখানে কিন্তু একটা গল্প আছে, সেটা হচ্ছে নাসিরের, যেই এখানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে একজন স্টুডেন্ট নাসিরের গ্রামের গল্পটাই এখানে বলা হয়েছে। যেই একদিন তারা কি তার বাবা ওর মাকে বলেছিল যে সরকার গণহত্যার স্থানগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, এবং সেগুলোর উপর ভিত্তি করেই তাদের গ্রামে একটা যেখানে গণহত্যা হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, তো সেখানে একটা বধ্যভূমির সেখানে আছে। এবং অর্থাৎ কিভাবে সেখানে এই অবস্থা হয়েছে, সেখানে যখন মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীরা যখন যুদ্ধে পরাজিত হয়, তখন তারা কি করেছে? পরাজিত হয়ে তারা পিছু হটেনি। তারা 10-12 দিন পরে একদিন বিশ্বাসঘাতক দেশীয় রাজাকারদের সঙ্গে নিয়ে তারা গ্রাম অবরোধ করে এবং 43 জনকে বেঁধে সেখানে এনে গুলি করে হত্যা করেছিল। সেখানে 43 জন, ওই গ্রামের 43 জন মানুষকে ধরে এনে সেখানে হত্যা করেছিল। কিন্তু এর আগে যে যুদ্ধ হয়েছিল সেটাতে তারা পরাজিত হয়েছে, এবং তাদের পরাজিত হয়ে যাওয়ার পরও এই দেশীয় তাদের দোসরদের সাথে মিলে তারা 10-12 দিন পরে গিয়ে ওইখানে মানুষদেরকে নির্বিচারে হত্যা করে। এবং সেখানেই যেখানে তাদেরকে কবর দেওয়া হয়েছিল সেটাই বধ্যভূমি, এবং সেখানে এলাকার তোমার চেয়ারম্যান, ইউএনও এবং সবাই গিয়ে সেখানে সেই স্থানগুলো দেখতে গিয়েছেন, এবং বলা হয়েছে যে সেখানে কি শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। এরপরে দেখো, এবং এই স্মৃতিস্তম্ভ যখন তৈরি করা হবে তারা খুব খুশি হয়েছিল, এবং তখন তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে চাইলো, এবং তাদের শিক্ষক কিন্তু তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কথা বলল, এবং পরে যে তাদেরকে একটা অনুসন্ধানী কাজের মাধ্যমে, অর্থাৎ তারা কি জানে, যেই মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা কি জানে, এবং কিছু জিনিস তাদের সবাই জানা আছে, আবার কিছু অজানা আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে। যে আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে, কেন মুক্তিযুদ্ধ হয়েছে, কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে, কার নেতৃত্বে কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল, শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, আমাদের মতো সাধারণ মানুষেরা কি অবদান রেখেছিলেন, তোমাদের পরিচিত কে কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে অথবা সহযোগিতা করেছিল, করলে কী ধরনের ভূমিকা রেখেছিলেন। এখন তোমাদের গ্রামে কি কোনো মুক্তিযোদ্ধা আছে? শুনেছ যে তোমাদের বড়দের বাবা, দাদা, দাদি, ওনাদের কাছে শুনেছ গ্রামে মুক্তিযোদ্ধা আছে কি না? জানো? আছে?
তোমাদের আছে, অনেকেরই আছে, অনেক গ্রামে, প্রত্যেক গ্রামেই মুক্তিযোদ্ধাদের খোঁজ নিলে কিন্তু মুক্তিযোদ্ধাদের খবর আমরা অবশ্যই জানতে পারবো। এবং আমরা অনেকেই জানি যেই, বলো তোমাদের বাড়িতেই আছে। আচ্ছা, গুড। তাহলে আমরা সেটা তোমার কাছ থেকে শুনবো। এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার এক পর্যায়ে তাদের যেই শিক্ষক খুশি আপা, তিনি মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অবদান নিয়ে বলতে গিয়ে একটা গল্প বললেন। যেই এখানে বলা হয়েছে না যে শুধু কি কথা বলবে না পিছনে, শুধু কি মুক্তিযুদ্ধে কি শুধু বিখ্যাত মানুষদের অবদানই ছিল, যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই অবদান ছিল, নাকি সাধারণ মানুষেরও অবদান ছিল? অবশ্যই সাধারণ মানুষের অবদান ছিল। এবং সেই সাধারণ মানুষের অবদান নিয়ে বলতে গিয়ে এখানে আমরা একটা গল্প পড়বো। দেখো বইতেই দেওয়া আছে, শহীদ আজাদ। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পেজ নং হচ্ছে 84 পৃষ্ঠা। দেখো, হ্যাঁ, শহীদ আজাদ। এবং সেই শহীদ আজাদের গল্প আমরা এখন পড়ে শোনাবো। তোমরা হয়তো অনেকে শহীদ আজাদের কথা শুনেছ। তার পুরো নাম হচ্ছে মাগফারউদ্দিন আহমেদ চৌধুরী আজাদ। মাগফারউদ্দিন আহমেদ চৌধুরী আজাদ। মুক্তিযুদ্ধের সময় আজাদ ছিল তরতাজা এক তরুণ। কম বয়স হলেও সেই ছিল ক্র্যাক প্লাটুন নামে একটি গেরিলা দলের ভীষণ সাহসী এক সদস্য। পাকিস্তানি সেনাবাহিনীর উপর গেরিলা আক্রমণ চালাতে বিন্দুমাত্র ভয় পেত না। যুদ্ধের এক পর্যায়ে আজাদ পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়ে যায়। আজাদের মা অনেক খোঁজাখুঁজি করে তাকে জানতে পারেন যে আজাদ রমনা থানায় আটকে রাখা হয়েছে আজাদকে। তিনি থানায় গিয়ে দেখেন আজাদকে এমনই অত্যাচার করা হয়েছে যে আজাদ আর উঠে দাঁড়াতে পারছে না। মাকে দেখে সেই বলল, যদি তার গেরিলা দলের বাকি সদস্যদের খবর জানায় তাহলে তাকে ছেড়ে দেবে। আসলে ছেড়ে দেবে না, এটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র, তাদের একটা ফন্দি এঁটেছিল। এবং তাকেও মারবে, এবং যেই সাথে যেই সদস্যদের কথা খবর জেনে ওদেরকে ধরে এনেও মেরে ফেলবে, এরকম। আজাদের মা তখন আজাদকে বলেন, জীবন গেলেও যেন আজাদ অন্য মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা না বলে। অর্থাৎ এত তাকে অত্যাচার করতে করতে একসময় মানুষ যখন তোমাকে নির্বিচারে অকথ্য নির্যাতন করা হয়, তখন মানুষ কিন্তু অনেক কথা বলে দেয়। কিন্তু তখন আজাদের মা কি বলেছে, যে তোমাকে যদি মেরেও ফেলে তুমি অন্য মুক্তিযোদ্ধাদের কোনো নাম ঠিকানা বলবে না। এবং আমরা এই শহীদ আজাদকে সম্মানের সাথে সাথে কিন্তু তার মাকেও আমাদের অবশ্যই সম্মান করতে হবে। কিন্তু কারণ তিনি কি যেই সিদ্ধান্ত দিয়েছিলেন যে যাতে কারো নাম না বলে। আচ্ছা, আজাদ সম্মত হয়। দীর্ঘ অনাহারে শীর্ণ আজাদ মায়ের কাছে ভাত খেতে চেয়েছিল। এবং সেখানে তাকে যখন অত্যাচার করা হতো তাকে কিন্তু খাওয়াও দেওয়া হতো না। দীর্ঘ অনাহার মানে কি, খেতে না দেওয়া, খেতে না পারা। দীর্ঘ মানে অনেক সময়, হয়তো 3 বেলায় 1 বেলা দেওয়া হতো এরকম, বা অনেক দিন খাওয়ার দেওয়াও হতো না। আজাদের মা ভাত নিয়ে ফেরত এসে আজাদকে আর খুঁজে পাননি কখনো। যখন মাকে বলেছে যে ভাত খাওয়ার জন্য, তখন মা কি করেছে, যে ভাত রান্না করে ভালোভাবে ছেলের জন্য নিয়ে এসেছে। কিন্তু মা এসে দেখে তার আজাদ সেখানে আর নেই, তাকে আর সেখানে খুঁজে পাননি কখনো। আজাদের মা এরপর যেই 14 বছর বেঁচে ছিলেন কখনো আর ভাত খাননি। অর্থাৎ তিনি ছেলের জন্য ভাত নিয়ে গিয়েছিলেন, ছেলেকে আর সেখানে দেখতেই পাননি। অর্থাৎ তাকে কি মেরে ফেলা হয়েছে, মেরে ফেলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই দুঃখ কষ্টে, কারণ এই পৃথিবীতে বাবা মায়ের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? সন্তান। প্রিয় ধন সন্তান। এই পৃথিবীর টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর বিনিময়ে মানুষ কি সন্তানকেই বেশি ভালোবাসে। কারণ সন্তান হচ্ছে মানুষের মায়ের নাড়ি ছেঁড়া ধন। এবং যখন সেই সন্তানকে তিনি ভাত খাওয়াতে পারেননি, অর্থাৎ বুঝতে পেরেছিলেন তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। এবং এরপরে যুদ্ধের পরে তিনি 14 বছর বেঁচে ছিলেন। সেই 14 বছর তিনি আর একদিনও ভাত
খাননি। আচ্ছা, অর্থাৎ দেখো, তাহলে দেখো আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কী করুণ কাহিনী, এবং এক একটা সময় আমরা এক একটা যখন গল্প পড়ি তখন মনে হয় যে ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবন এখানে শহীদ আজাদ তো জীবনে দিয়ে দিয়েছেন, এবং তাদের কত আত্মত্যাগ কিসের জন্য? এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। অর্থাৎ আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের এই অবদানকে কখনোই আমরা অসম্মান বা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং সেটা করাও যাবে না। কারণ এই মুক্তিযোদ্ধাদের তখন তারা যদি এইভাবে মুক্তিযুদ্ধ না করে জীবন দিয়ে জীবনের বিনিময়ে যদি এই দেশ স্বাধীন না হতো, তাহলে আমরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ পেতাম না, আমাদের দেশের কোনো নামই থাকতো না, আমরা স্বাধীনভাবে চলাফেরা করার, কথা বলার কোনো ধরনের সুযোগ সুবিধা পেতাম না। আচ্ছা, তো এখন এখানে অবশ্যই আমরা সেই শহীদ আজাদকে আমরা সম্মান জানাবো, এবং শহীদ আজাদের মায়ের প্রতিও আমাদের সেই সম্মান থাকবে। তো এই তো গেল এক শহীদ আজাদের কথা। এরকম হাজারো শহীদ আজাদ আমাদের প্রতিটি এলাকায় ছড়িয়ে আছে। যেমন তোমাদের গ্রামের নাম কি? বাতানিয়া। এখন খোঁজ নিয়ে দেখলে শুধু একজন মুক্তিযোদ্ধা না, বাতানিয়া গ্রামে অনেকজন মুক্তিযোদ্ধা কিন্তু পাওয়া যাবে। বসো, তো এখন দেখো শুধু একজন না, এক এলাকায় একজন মুক্তিযোদ্ধা না, অনেক, এবং কেউ যুদ্ধ করেছিল, কেউ মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিল খাবার দিয়ে এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং ছাত্র জনতা একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই এই মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছে, খাবার দিয়ে, তথ্য দিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করে সব ধরনের, এবং পক্ষে জনমত গঠন করে সব ধরনের সহযোগিতা কিন্তু সাধারণ মানুষও কিন্তু করেছিল। এবং ঠিক এইরকম যে এখানে একটা এলাকার কথা বলা হয়েছে, এবং আমরা এখানে আমাদের এই উপজেলাতে অনেকগুলো গ্রাম আছে, এবং প্রত্যেক গ্রামে কিন্তু এরকম মুক্তিযোদ্ধা আছে, এবং তোমরা তোমাদের পরিবারের বয়স্ক সদস্য, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, পরিবারে না থাকলে বাড়ির মধ্যে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে তোমাদের এলাকায় মুক্তিযোদ্ধা কে ছিলেন। অবশ্যই তাদের নাম জানা উচিত, তাদের নাম জানা, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করা, যারা বেঁচে আছেন তাদেরকেও সম্মান করা আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং তারপর কি বলা হয়েছে যে আমরা কি কখনো জানবো না আমাদের এলাকায় ছড়িয়ে থাকা এমন বীর শহীদদের, এমন বীর গাথা মায়েদের কথা? নিশ্চয়ই জানবো। কিছু প্রশ্ন হচ্ছে জানবো কিভাবে? আমাদের এলাকায় এই ইতিহাস তো কোথাও লেখা নেই। আমরা কি শুধু অন্যদের খুঁজে পাওয়া ইতিহাস পড়াতে সীমাবদ্ধ থাকবো? না, নিজেরাই বিস্মৃতির অতল থেকে হারাতে বসা ইতিহাস খুঁজে বের করে আনবে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছে। কেমন হয় যদি আমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের ভূমিকা অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন একটা অধ্যায় যুক্ত করি? তখন ক্লাসের সবাই একসাথে বলে উঠল যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন একটা অধ্যায় যুক্ত করতে চাই। তখন তাদের শিক্ষক বললেন, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কি জানতে চাও? তখন একজন ছাত্র বলল, যুদ্ধের সময় আমাদের এখানে কি ঘটেছিল, পাকিস্তানিরা এই এলাকায় কিভাবে অত্যাচার করেছিল। আরেকজন ছাত্রী বলল, এলাকায় মুক্তিযোদ্ধারা কি করেছিল। এবং আরেকজন ছাত্র জিজ্ঞেস করলো যে সাধারণ মানুষ কি করেছিল। তখন এখন কি এইরকম তোমাদের মনে হচ্ছে না তোমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের নাম, যে তোমাদের এলাকায় কারা কারা মুক্তিযুদ্ধ করেছিল এবং সাধারণ মানুষ, এরকম প্রশ্ন জাগতেছে না? হ্যাঁ, ঠিক তাদের মনেও এরকম প্রশ্ন জেগেছিল, এবং তখন তাদের শিক্ষক সেই প্রশ্নগুলো তাদের সবগুলো বোর্ডে লিখে নিলেন, এবং তাদেরকে সবাই মিলে একটা অনুসন্ধানী কাজের কথা বলা হয়েছে, যে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কীরকম অত্যাচার হয়েছিল, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য
করেছিলে, এবং সেই জন্য এই অনুসন্ধানী একটা কাজ করতে হলে তোমাকে প্রথমে কি করতে হবে, দল গঠন করতে হবে, এবং দল গঠন করে অনেকগুলো নিয়ম নীতি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাড়িতে গিয়ে বয়স্ক যেই ব্যক্তিরা আছেন তাদের সাথে আলোচনা করবে। প্রথমে তোমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধার নাম সংগ্রহ করবে, যেই কে আমি পরের ক্লাসে, রোববার ক্লাস আছে তোমাদের? হ্যাঁ, তো এখন তুমি এটা রোববারে সমাজ নাই কেমন, তো তোমরা বাড়িতে গিয়ে সবাই জিজ্ঞেস করবা যে তোমাদের এলাকার মুক্তিযোদ্ধা বা কয়জন আছে যারা জীবিত আছে তাদের নাম একটু খাতায় নোট করে নিয়ে আসিও কেমন, যেই কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন। বয়স্কদের জিজ্ঞাসা করলে ওনারা কিন্তু বলতে পারবেন। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।